হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই সেন্টেন্সে কভার ইন, কভার উইথ আর কভার ফর এর ব্যবহার দেখে। আমরা কখন কোনটা ব্যবহার করব? সেন্টেন্সে প্রায় কভার ইন আর কভার উইথ কে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার হতে দেখা যায়, অর্থাৎ দুটোকেই প্রায় একই অর্থে ব্যবহার হতে দেখি। তো কোনটাকে আমরা কখন ব্যবহার করব, এটা নিয়ে আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। আবার সেন্টেন্সে কভার ফর কেও আমরা বিভিন্ন অর্থে ব্যবহার হতে দেখি। আমরা বিভিন্ন রকম সেন্টেন্সে বিভিন্নভাবে কভার ফর কে ব্যবহার হতে দেখি। তো কখন আমরা সেন্টেন্সে কভার ফর এর ব্যবহারটি কিভাবে করব? তো আজকে এই ভিডিওটার পরে তোমাদের কভার ইন, কভার উইথ আর কভার ফর এর ব্যবহার নিয়ে কোনো রকম কনফিউশন থাকবে না। তো আজকের ভিডিওটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো কভার ফর এর ব্যবহার। আমরা সেন্টেন্সে প্রায় কভার ফর এর ব্যবহার হতে দেখি, আর সেন্টেন্সে কভার ফর কে আমরা বিভিন্ন অর্থে ব্যবহার হতে দেখি। দেখো, আমরা কভার ফর কে তিনটে অর্থে ব্যবহার করে থাকি, অর্থাৎ তিন রকম অর্থে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে ব্যবহার করে থাকি। সবার আগে আমরা দেখবো কাজের দায়িত্ব নেওয়া বোঝাতে আমরা কভার ফর কে কি করে ব্যবহার করছি। দেখো, কাজের দায়িত্ব নেওয়ার অর্থ হলো কারো কাজের দায়িত্ব নেওয়া, স্পেশালি ফর অফিসিয়াল ওয়ার্ক। যখন কেউ অফিসে একদিনের জন্য লিভ নেয় বা কিছুক্ষণের জন্য লিভ নেয়, আর সেই জায়গাটায় সেই মুহূর্তে বা সেই দিনটাতে অন্য কেউ তার কাজটা করে দেয়, তখন আমরা বলে থাকি হি কভার্ড ফর হিম, হি কভার্ড ফর ইউ, হি কভার্ড ফর মি। দ্যাট মিনস আমি সেদিন যেতে পারিনি, অর্থাৎ আমি সেদিন অফিসে উপস্থিত থাকতে পারিনি, আর আমার কাজটা সে করে দিয়েছে। তো এখানে আমরা বলবো হি কভার্ড ফর মি। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এখানে কারোর দায়িত্ব কিছুক্ষণের জন্য নেওয়ার অর্থে কভার ফর এর ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটাকে এরকম অর্থে কি করে ব্যবহার করছি। দেখো, আমরা বাংলায় কারো কাজটা করে দেওয়ার অর্থে সামলে নেওয়াটাও বলে থাকি, অর্থাৎ আমরা প্রায় বলে থাকি তুমি যাও আমি সামলে নেব, তুমি একদিনের জন্য ছুটি নাও আমি এটা সামলে নেব, বা আমি অফিসে তোমার কাজটা সামলে নেব, তুমি লাঞ্চটা করে আসো আমি কাজটা সামলে নিচ্ছি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কভার ফর এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তুমি ছুটিতে থাকলে আমি তোমার কাজটা সামলে নেব, আই উইল কভার ফর ইউ ওয়াইল ইউ আর অন লিভ, আই উইল কভার ফর ইউ ওয়াইল ইউ আর অন লিভ। তো তোমরা বুঝতে পারছো আই উইল কভার ফর ইউ, দ্যাট মিনস আমি তোমার কাজটা সামলে নেব, তোমার দায়িত্বটা, তোমার কাজের দায়িত্বটা আমি তখন নেব যখন তুমি ঘুরতে যাবে বা তুমি যখন লিভ নেবে। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি চিন্তা করো না আমি তোমার হয়ে সামলে নেব, ডোন্ট ওয়ারি আই উইল কভার ফর ইউ, ডোন্ট ওয়ারি আই উইল কভার ফর ইউ। দেখো, এখানে আমরা অর্থ করতে চাইছি আমি তোমার কাজটা সামলে নেব। যদি আমি বলি তুমি কি আজ তার কাজটা সামলাতে পারবে, ক্যান ইউ কভার ফর হিম টুডে, ক্যান ইউ কভার ফর হিম টুডে। দ্যাট মিনস আজকে সে অনুপস্থিত বা আজকে সে কোনো কারণে তার কাজটা করতে পারছে না, তো তুমি কি তার কাজটা সামলে দেবে। এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটার ব্যবহার সেন্টেন্সে করেছি। যদি আমি বলি সে গতকাল তার সহকর্মীর কাজ সামলেছিল, শি কভার্ড ফর হার কলিগ ইয়েস্টারডে, শি কভার্ড ফর হার কলিগ ইয়েস্টারডে। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কভার ফর এর ব্যবহার এখানে এই অর্থে কি করে করছি। এবার আমরা দেখবো কভার ফর এর অন্য আর একটা অর্থ। নেক্সট ওয়ান ইজ প্রোটেক্টিং সামওয়ান। দেখো, আমরা যখন কাউকে প্রোটেক্ট করতে চাই বা কাউকে আড়াল করতে চাই তখন আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটা ব্যবহার করতে পারি। কিন্তু একটা জিনিস তোমাদের এখানে মনে রাখতে হবে, আমরা এরকম অর্থে ইনফর্মাল ইংলিশে এই স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। কাউকে আড়াল করা, কেউ কোনো ভুল করেছে সেই দোষটাকে ঢেকে দেওয়া বা তার দোষটাকে অন্য কিছু বলে চাপা দিয়ে দেওয়া। অর্থাৎ এখানে আমরা এই স্ট্রাকচারটা ব্যবহার করে অর্থ করতে চাই কেউ কোনো ভুল করেছে আর সেই ভুলটাকে আড়াল করে দেওয়া। দ্যাট মিনস কেউ কোনো ভুল করেছে সেই ভুলটাকে সামনে আসতে না দেওয়া। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ভুলটার পরে সে তার বন্ধুকে আড়াল করে দিয়েছিল, হি কভার্ড ফর হিজ ফ্রেন্ড আফটার দ্য মিস্টেক, হি কভার্ড ফর হিজ ফ্রেন্ড আফটার দ্য মিস্টেক। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে তার ভাইকে আড়াল করার চেষ্টা করেছিল, দ্যাট মিনস তার ভাই কোনো ভুল করেছিল আর সেই ভুলটাকে সে আড়াল করার চেষ্টা করেছিল। সেন্টেন্সটা কি হবে, she tried to cover for her brother, she tried to cover for her brother। সে মিথ্যে বললে তারা তাকে আড়াল করে দিয়েছিল, they covered for him when he lied। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি।
পরেরটা হলো মেকিং অ্যান এক্সকিউজ ফর সামওয়ান। দেখো সেন্টেন্সে আমরা যখন অর্থ করি কেউ কোনো ভুল করেছে আর সেটাকে অন্য কেউ লুকিয়ে দিয়েছে কোনো একটা এক্সকিউজ দিয়ে। ধরো কেউ দেরি করে এসেছে আর আমি বললাম, অর্থাৎ আমি তার সহকর্মী হয়ে বললাম, আমারও দেরি হয়ে গিয়েছিল কারণ ট্রেনটা লেট ছিল। আর ঠিক সেখানে আমি তাকে আড়াল করে দিলাম, অর্থাৎ এরকম একটা মিথ্যে কথা বলে আমি তাকে আড়াল করে দিলাম। তো সেন্টেন্সে আমরা যখন কারোর জন্য অজুহাত তৈরি করা বোঝাবো, কাউকে বাঁচানোর জন্য কোনো অজুহাত তৈরি করব, তখন আমরা সেন্টেন্সে কভার ফর এর ব্যবহার করে থাকি। দ্যাট মিনস আমি তাকে সামলে নিলাম, এরকম অর্থে আমরা সেন্টেন্সে এই স্ট্রাকচারটাকে ব্যবহার করতে পারি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ক্লাসে আমার হয়ে সামলানোর জন্য ধন্যবাদ, থ্যাঙ্কস ফর কভারিং ফর মি ইন ক্লাস। থ্যাঙ্কস ফর কভারিং ফর মি ইন ক্লাস। পরেরটা দেখো, যদি আমি বলি আমি দেরি করলে সে আমার হয়ে সামলে নিয়েছিল, হি কভার্ড ফর মি when I was late. He covered for me when I was late. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যদি বস জিজ্ঞাসা করে দয়া করে আমার হয়ে সামলে নিও, প্লিজ কভার ফর মি ইফ দ্য বস আস্কস। প্লিজ কভার ফর মি ইফ দ্য বস আস্কস। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সটাকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি, কভার ফর এর ব্যবহার করে। তো এই ছিল কভার ফর এর সমস্ত ব্যবহার। এই তিনটে অর্থে আমরা সেন্টেন্সে কভার ফর কে ব্যবহার করে থাকি। এবার আমরা দেখব কভার ইন আর কভার উইথ এর ব্যবহার। সেন্টেন্সে এই দুটোকে আমরা কখন ব্যবহার করি আর এখানে ঠিক অর্থটা কেমন হয়। সবার আগে আমরা দেখব কভার ইন এর ব্যবহার। দেখো সেন্টেন্সে আমরা কভার ইন এর ব্যবহার তখন করি যখন আমরা অর্থ করি কোনো ছোট ছোট জিনিস দিয়ে বা কোনো পার্টিকলস দিয়ে কোনো একটা জায়গা বা কোনো একটা বস্তু ভরে গেছে। দ্যাট মিনস কোনো একটা জায়গার উপরে বা কোনো একটা জিনিসের মধ্যে, কোনো একটা জামা কাপড়ের মধ্যে কোনো ছোট ছোট জিনিস দিয়ে ভরে গেছে। দ্যাট মিনস যদি কেউ খেলতে চায় তার জামা কাপড়ের মধ্যে যখন কাদামাটি লেগে যায় তখন আমরা কভার ইন এর ব্যবহার করতে পারি। দেখো যখন জামা কাপড়ের ভেতরে কাদামাটি লাগে তখন পুরোটা কভার করে না, অর্থাৎ জামাটার মধ্যে নোংরা লেগে ভরে যাওয়া, অর্থাৎ ছিটছিট নোংরা লেগে জামাটাকে পুরো ভর্তি করে দেওয়া, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কভার ইন এর ব্যবহার করি। আর একটা জিনিস তোমরা এখানে মনে রাখবে, আমরা যখন সেন্টেন্সে কভার ইন এর ব্যবহার করি তখন আমরা অর্থ করি আনইনটেনশনালি কোনো কিছু ভরে গেছে, কোনো জায়গা বা কোনো জামা কাপড়, কোনো বস্তু ভরে গেছে। এটা আমরা ইচ্ছাকৃত করিনি, অর্থাৎ ইচ্ছাকৃত কোনো কিছু দিয়ে ব্যাপারটাকে ঢেকে দিইনি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কভার ইন এর ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি খেলার পর সে কাদায় ভরে গিয়েছিল, হি ওয়াজ কভার্ড ইন মাড আফটার দ্য গেম। হি ওয়াজ কভার্ড ইন মাড আফটার দ্য গেম। দেখো এখানে মাটি দিয়ে আমি ব্যাপারটাকে ঢেকে দেওয়ার অর্থ করছি না। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বাচ্চাটা ধুলোয় ভরা অবস্থায় বাড়িতে এসেছিল, দ্য চাইল্ড কেম হোম কভার্ড ইন ডাস্ট। দ্য চাইল্ড কেম হোম কভার্ড ইন ডাস্ট। যদি আমি বলি দেওয়ালটি দাগে ভরা, দ্য ওয়াল ইজ কভার্ড ইন স্টেইনস। দ্য ওয়াল ইজ কভার্ড ইন স্টেইনস। যদি আমি বলি মাঠটা ফুলে ভরা, দ্য ফিল্ড ইজ কভার্ড ইন ফ্লাওয়ার্স। দ্য ফিল্ড ইজ কভার্ড ইন ফ্লাওয়ার্স। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কভার ইন এর ব্যবহারটা কোন অর্থে করছি। এবার আমরা দেখব কভার উইথ এর ব্যবহার। দেখো কভার উইথ এর অর্থ হলো কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া। দেখো এখানে আমরা একটা ইচ্ছাকৃত কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়ার অর্থ করি। এখানে আমরা অনিচ্ছাকৃত বা এটা কোনোভাবে ঘটে গেছে, কোনোভাবে দাগটা লেগে গেছে এরকম অর্থ করি না। কোনো একটা দাগ লেগে ব্যাপারটা ভরে গেছে বা নোংরায় ভরে গেছে, ধুলোয় ভরে গেছে এরকম অর্থ করি না। আমরা এখানে অর্থ করি কিছু দিয়ে ঢেকে দেওয়া, অর্থাৎ এখানে আমরা অর্থ করি কোনো কিছুকে কোনো কিছু দিয়ে ঢেকে দেওয়া, এখানে একটা লেয়ার তৈরি করার অর্থ করি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে টেবিলটা একটা কাপড় দিয়ে ঢেকে দিয়েছিল, she covered the table with a cloth. She covered the table with a cloth. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি দেওয়ালগুলো ওয়ালপেপার দিয়ে ঢাকা ছিল, the walls were covered with wallpaper. দেখো এখানে কিন্তু আমরা অর্থ করছি ইচ্ছাকৃত ঢেকে দেওয়া, এখানে আমরা অনিচ্ছাকৃত ঢেকে গেছে এরকম অর্থ করছি না, অনিচ্ছাকৃত কোনো কিছু ভরে গেছে এরকম অর্থ করছি না। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি মূর্তিটা একটা কাপড় দিয়ে ঢাকা ছিল, the statue was covered with a cloth. The statue was covered with a cloth. এবার আমরা দেখবো এই দুটো স্ট্রাকচারকে কখন আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি আর কখন আমরা পারি না। দেখো স্পোকেন ইংলিশে আমরা ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারলেও লেখার ক্ষেত্রে আমরা কখনোই করব না। যদি আমি বলি রাস্তাটা বরফে ঢেকে গেছে,
এখানে কি আমরা কভার ইন এর ব্যবহার করব নাকি কভার উইথ এর ব্যবহার করব? যদি আমি বলি দ্য রোড ইজ কভার্ড ইন স্নো, তাহলেও কিন্তু সেন্টেন্সটা সঠিক। এখানে আমরা অর্থ করছি অনিচ্ছাকৃতভাবে বরফ নিচে থেকে পড়ে অর্থাৎ প্রাকৃতিকভাবে বরফ পড়ে রাস্তাটা ভরে গেছে। তো এখানে আমরা কভার ইন এর ব্যবহার করতে পারি, কিন্তু আমরা প্রতিদিনের ইংলিশে স্পোকেন ইংলিশে প্রায় কভার উইথ এর ব্যবহার করে থাকি, আর এটা বেশি ন্যাচারাল। অর্থাৎ আমরা বলতে পারি দ্য রোড ইজ কভার্ড উইথ স্নো, দ্য রোড ইজ কভার্ড উইথ স্নো। কিন্তু আমরা যদি বলি দ্য রোড ইজ কভার্ড ইন স্নো, তাহলেও সেন্টেন্সটা সঠিক। তো তোমরা বুঝতে পারছো এরকম অর্থে আমরা কভার ইন আর কভার উইথ কে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি। যখন কোনো কিছু ভরে যাবে অর্থাৎ কোনো কিছুর ওপর কোনো একটা লেয়ার তৈরি হয়ে যাবে প্রাকৃতিকভাবে, তখন আমরা সেন্টেন্সে কভার উইথ এর ব্যবহার করতে পারি, আবার কভার ইন এর ব্যবহারও করতে পারি ইন্টারচেঞ্জেবলি। কিন্তু আমরা কোনো কোনো ক্ষেত্রে এই দুটোকে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না। এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ক্রিম দিয়ে কেকটা ঢেকে দিয়েছিল, শি কভার্ড দ্য কেক উইথ ক্রিম, শি কভার্ড দ্য কেক উইথ ক্রিম। তোমরা বুঝতে পারছো এখানে কিন্তু আমরা কখনোই কভার ইন এর ব্যবহার করব না, অর্থাৎ আমরা এটা বলবো না শি কভার্ড দ্য কেক ইন ক্রিম, তাহলে কিন্তু সেন্টেন্সটা পুরোটাই ভুল। তোমরা বুঝতে পারছো সব জায়গায় আমরা কভার ইন আর কভার উইথ কে ইন্টারচেঞ্জেবলি ব্যবহার করতে পারি না। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কভার ইন আর কভার উইথ এর সঠিক ব্যবহার, অর্থাৎ কোনটাকে আমরা কখন ব্যবহার করে থাকি। আর এটাও বুঝতে পারলে কভার ফর কে আমরা সেন্টেন্সে কতগুলো অর্থে ব্যবহার করতে পারি। তো আমার মনে হয় এগুলোর ব্যবহার নিয়ে তোমাদের কোনো রকম কনফিউশন নেই। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করো, বিশেষ করে কভার ফর কে। সেন্টেন্সে আমরা প্রায় কভার ফর এর ব্যবহার হতে দেখি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। সো দিস ইজ অল অ্যাবাউট টুডে। I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.